প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নোয়াখালী সরকারি কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি আমার পঞ্চম লেকচারটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়নের দুটি গুরুত্বপূর্ণ টপিকস এবং এই একটি টপিকস আরেকটি টপিকসের সাথে আন্তঃরিলেটেড। একটি হচ্ছে অ্যামাগা বক্র, অপরটি হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। তোমরা হোয়াইট বোর্ডে একটি গ্রাফ দেখতে পাচ্ছ। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা দেখছি পিবি বনাম পি এর একটি লেখচিত্র, যেখানে আমরা নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য কতগুলো রেখা পেয়েছি এবং আদর্শ গ্যাসের জন্য ডট 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 গ্যাস দিয়ে একটি রেখা পেয়েছি। তাহলে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই আমাদেরকে দেখায় কিভাবে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি প্রদর্শন করে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বিজ্ঞানী অ্যামাগা এবং তার সহযোগী বিন্দু বাস্তব গ্যাস বনাম আদর্শ গ্যাসের আচরণকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে পান। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে বলা হচ্ছে অ্যামাগা বক্র, বা এখানে যে বক্ররেখাগুলো পাওয়া যাচ্ছে, যে রেখাগুলো পাওয়া গেল, এগুলোকে বলা হয় অ্যামাগা বক্র। তোমরা জানো বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সত্য কথাটিকে প্রমাণ করতে চেয়েছে। বিজ্ঞানী অ্যামাগা এবং তার সহযোগী বিন্দু স্থির তাপমাত্রায় অর্থাৎ এখানে স্থির তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের নির্দিষ্ট চাপে নির্দিষ্ট চাপে আয়তন নির্ণয় করে স্থির তাপমাত্রা বিভিন্ন চাপে, অর্থাৎ আমি যেমন 200 ডিগ্রি সেলসিয়াস 200 অ্যাটমসফিয়ার চাপ নিলাম, না করে এই 200 অ্যাটমসফিয়ার চাপের জন্য যে কোনো একটি বাস্তব গ্যাসের আয়তন নির্ণয় করলাম, নিয়ে সেখান থেকে আমি পিবি নির্ণয় করলাম। অর্থাৎ সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো একটি বাস্তব গ্যাস, মনে করো সেই বাস্তব গ্যাসটি হচ্ছে নাইট্রোজেন। সেই নাইট্রোজেন বাস্তব গ্যাসের জন্য 200 অ্যাটমসফিয়ার চাপে আমি ওই নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করে সেখান থেকে আমি পিবি নির্ণয় করলাম। অর্থাৎ এই যে 200 অ্যাটমসফিয়ার চাপ এবং যে আয়তনটা আসছে আমার, সেই দুটির গুণফল করে পিবি নির্ণয় করলাম। পিবি বনাম পি এর একটি লেখচিত্র পেলাম। এখন আমি আবার চাপ পরিবর্তন করব। ধরো আমি চাপ পরিবর্তন করে 200 অ্যাটমসফিয়ার থেকে আমি 400 অ্যাটমসফিয়ারে চাপকে উন্নীত করলাম। সেই চাপ উন্নীত করার পরে আমার গ্যাসের আয়তন পরিবর্তন হয়। তাহলে চাপের সাথে গ্যাসের আয়তনের পরিবর্তনের যে সূত্রটি স্থির তাপমাত্রায়, সেটি হচ্ছে বয়লের সূত্র। তাহলে অ্যামাগা যখন পরীক্ষা নিরীক্ষা করেন, তখন তিনি যে সূত্রের আলোকে, যে সূত্রের ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা করেন, সেটি হচ্ছে বয়লের সূত্র। তাহলে বয়লের সূত্রের ভিত্তিতে যখন আমি স্থির তাপমাত্রায় চাপ পরিবর্তন করলাম, তখন সেই নাইট্রোজেন গ্যাসের আয়তন আবার পরিবর্তন হলো। সেই আয়তন এবং চাপের গুণফল থেকে আমি পিবি পেলাম, সেই পিবি বনাম পি এর লেখচিত্র পেলাম। তাহলে এইভাবে আমি বাস্তব গ্যাস সমূহের জন্য পিবি বনাম পি এর লেখচিত্র পেলাম, আর আদর্শ গ্যাসের জন্য পিবি বনাম পি এর লেখচিত্র পেলাম। আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি বনাম পি এর লেখচিত্র চাপ পি এর সমান্তরাল একটি রেখা পাবো। তাহলে গ্রাফ থেকে আমরা স্পষ্ট হলাম যে বয়লের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে বাস্তব গ্যাস সমূহের আয়তন নির্ণয় করে
সেখান থেকে পিবি বের করে পিবি বনাম পি এর লেখচিত্র যখন আমরা আঁকবো তখন আমরা বিভিন্ন প্রকার রেখা পাবো। এই রেখাগুলোকে বলা হয় এমাগা বক্ররেখা। এমাগা বক্ররেখা। তোমাদেরকে একটি কথা এখানে কোট করতে হবে, এমাগা বক্ররেখাগুলো বয়লের সূত্রের সাপেক্ষে নির্ণীত। বয়লের সূত্রের সাপেক্ষে নির্ণীত। তাহলে আমরা যদি সংজ্ঞা দিতে যাই, বিজ্ঞানী এমাগা ও তার সহযোগী বৃন্দ বিভিন্ন বাস্তব গ্যাস যেমন নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন ইত্যাদি চাপ স্থির তাপমাত্রায় চাপ T ও আয়তন B এর আন্তঃসম্পর্ক অর্থাৎ বয়লের সূত্র প্রয়োগ করে পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করে যে রেখাগুলো বিভিন্ন গ্যাসের জন্য পান তাদেরকে এমাগা বক্র বলে। তাহলে বিজ্ঞানী এমাগা তার সহযোগী বৃন্দ বিভিন্ন বাস্তব গ্যাসের জন্য, গ্যাস যেমন নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদির জন্য স্থির তাপমাত্রায় চাপ ও আয়তন বি এর আন্তঃসম্পর্ক অর্থাৎ বয়লের সূত্র প্রয়োগ করে পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন গ্যাসের জন্য যে রেখাগুলো পান তাদেরকে এমাগা বক্র বলে। এমাগা বক্ররেখা বাস্তব গ্যাসের জন্য পিবি বনাম পি এর লেখচিত্র থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের রেখা, যে রেখাগুলোতে আমরা দেখি যে কিছু রেখা সর্বদা আদর্শ গ্যাসের রেখা থেকে সরাসরি ঊর্ধ্বগামী, কিছু রেখা বক্রতা প্রদর্শন করে যেমন নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। এই বিষয়টি আমরা আমাদের পরের অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্কে স্পষ্ট হব। তাহলে আমরা প্রাথমিকভাবে এমাগা বক্ররেখা হচ্ছে যে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি প্রদর্শন করে। এই বিচ্যুতি প্রদর্শন পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করেন এবং তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বের করেন। বিজ্ঞানী এমাগা এবং তার সহযোগী বৃন্দ বয়লের সূত্র প্রয়োগ করে স্থির তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের জন্য চাপ পি এর জন্য বি নির্ণয় করে সেখান থেকে পিবি নির্ণয় করেন। সেই পিবি এর সাপেক্ষে বা পিবি এর ভিত্তিতে পি এর যে লেখচিত্র পাওয়া যায় সেই লেখগুলোকে বলা হয় এমাগা বক্ররেখা। এমাগা বক্ররেখা যে সূত্রটি
প্রয়োগ করা হয়েছে সেটি হচ্ছে বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় আমরা জানি বয়েলের সূত্রটি প্রয়োগ করা হয়। তাহলে অ্যামাকা বক্ররেখাগুলোর জন্য তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে। এখন আমরা আমাদের সংকোচনশীলতার গুণাঙ্কে আসবো, তখন আমরা এই গ্রাফটি সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাব। সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতার গুণাঙ্ক হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন বনাম আদর্শ গ্যাসের আয়তনের অনুপাত, অর্থাৎ বাস্তব গ্যাসের আয়তন বনাম আদর্শ গ্যাসের আয়তনের অনুপাত। মনে করো একটি বাস্তব গ্যাসের আয়তন হচ্ছে বিআর এবং আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে বিআই। আর হচ্ছে রিয়েল, আই হচ্ছে আইডিয়াল। তাহলে এই বিআর বাই বিআই থেকে আমরা কি বুঝি? আদর্শ গ্যাসের সাপেক্ষে বাস্তব গ্যাসের আয়তন, আদর্শ গ্যাসের আয়তনের সাপেক্ষে বাস্তব গ্যাসের আয়তন কি রূপ পরিবর্তন হয়, কি রূপ বিচ্যুতি প্রদর্শন করে, সেটি হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। এখন আমরা বিআর কে যদি বি ধরি, বাস্তব গ্যাসের আয়তন যেহেতু আমাদের প্রকৃত আয়তন, সে আমরা যদি বি ধরি, তাহলে আমরা বিআই ইকুয়াল টু কি পাবো? পি বি আই ইকুয়াল টু হচ্ছে আর আর টি। তাহলে সেখান থেকে আমরা পাবো বি আই ইকুয়াল টু হচ্ছে আর টি বাই পি। তাহলে আমরা এখানে যদি মানগুলো বসাই, তাহলে আমরা বি আই এর জন্য পাবো আর টি বাই পি। তাহলে এ পি বি বাই আর টি, তাহলে আমরা পাবো জেড ইকুয়াল টু টি বাই আর টি। তোমরা বিভিন্ন বইয়ে পাবা যে জেড ইকুয়াল টু টিভি বাই আর টি। এখানে একটি বিষয় তোমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে যে এই যে ভি, জেড ইকুয়াল টু টিভি বাই আর টি, এই যে ভি, এই ভি এর মানটি কিন্তু আদর্শ গ্যাসের জন্য নয়, এই ভি এর মানটি হচ্ছে বাস্তব গ্যাসের জন্য। তাহলে সংকোচনশীলতার গুণাঙ্ক হচ্ছে যে আদর্শ গ্যাসের আয়তনের সাপেক্ষে বাস্তব গ্যাসের আয়তন কিভাবে বিচ্যুতি প্রদর্শন করে, কতটুকু বিচ্যুতি প্রদর্শন করে, অর্থাৎ বাস্তব গ্যাসের আয়তন এবং আদর্শ গ্যাসের আয়তনের অনুপাত, এটি হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক। তুমি তোমার ভাষায় লিখতে পারো যে যদি তোমাকে বলা হয় যে সংকোচনশীলতার গুণাঙ্ক বলতে কি বুঝো, তুমি তোমার ভাষায় লিখতে পারো যে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসসমূহের যে বিচ্যুতি প্রদর্শন করে তার পরিমাণটাকে বা তাদের হারটাকে বলা হয় সংকোচনশীলতার গুণাঙ্ক, বা কতটুকু বিচ্যুতি প্রদর্শন করে বা কি হারে বিচ্যুতি প্রদর্শন করে সেটি হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক। আরো সহজভাবে যদি তুমি বলতে চাও যে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আয়তনের সাপেক্ষে বাস্তব গ্যাসের আয়তনের বিচ্যুতির পরিমাণটাই হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক। তবে তোমাকে স্পষ্ট মনে রাখতে হবে যে এখানে যে z ইকুয়াল টু pv বাই RT, এখানে যে b, এই b টি হচ্ছে নট ফর আইডিয়াল গ্যাস, ইট ইজ ফর রিয়েল গ্যাস, ভলিউম অফ রিয়েল গ্যাস। এখন
RT, z equal to P by RT। এখন আমাদের গ্যাস ও তাহলে আমরা যদি সংকোচনশীলতার গুণাঙ্ককে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা বলতে পারি বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাস হতে যে পরিমাণ বিচ্যুতি প্রদর্শন করে তাকে সংকোচনশীলতার গুণাঙ্ক বলে। একে আমরা z দিয়ে প্রকাশ করি। আমরা z লিখতে পারি Pv বাই RT। এবং আমরা যদি আরো স্পেসিফিক ভাবে সংজ্ঞায়িত করি তাহলে আমরা লিখতে পারি বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের আয়তনের অনুপাতকে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের আয়তন অনুপাতকে সংকোচনশীলতার গুণাঙ্ক বলে, অর্থাৎ z v বাস্তব বাই v আদর্শ। এখানে যে আমার সমীকরণে p এটি কিন্তু আদর্শ গ্যাসের জন্য, এই যে p এটি আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য, কিন্তু এই যে v এটি হচ্ছে বাস্তব গ্যাসের জন্য। তাহলে আমরা আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমরা যখন PV z এর সাপেক্ষে সংকোচনশীলতার গুণাঙ্ক z এর সাপেক্ষে z equal to PV by RT এর সাপেক্ষে আমরা P এর z এর সাপেক্ষে আমরা P এর গ্রাফ অঙ্কন করব, তখন আমরা ঠিক এরকম একটি গ্রাফ পাবো, এরকম একটি গ্রাফ পাবো। আমরা জানি সংকোচনশীলতার গুণাঙ্ক বাস্তব আদর্শ গ্যাসের জন্য z ইকুয়াল টু হবে P B আইডিয়াল আর T। আমরা আবার জানি কি PB এক মোল গ্যাসের জন্য PB ইকুয়াল টু RT। তাহলে আমরা এখান থেকে পাবো কি, দেখো PB আইডিয়াল PB ইকুয়াল টু RT, তুমি ইচ্ছে করলে এই PB আইডিয়ালটাকে তুমি RT দিয়ে সাবস্টিটিউট করতে পারো, তখন আমি পাবো 1, আমি পাবো 1। তাহলে আমি আদর্শ গ্যাসের জন্য z এর মান আমি পাবো 1, অর্থাৎ P এর পরিবর্তনের সাথে সাথে P এর পরিবর্তনের সাথে সাথে আদর্শ গ্যাসের জন্য z এর মান অপরিবর্তিত থাকবে, z এর মান অপরিবর্তিত থাকবে। তাহলে এই যে রেখা এই বিন্দুটি আমাকে z এর অপরিবর্তিত মানটি প্রদর্শন করে, অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য z equal to 1, আদর্শ গ্যাসের জন্য z equal to 1। তাহলে আমি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের জন্য z এর মান কত পাবো, আদর্শ গ্যাসের জন্য z equal to 1, সংকোচনশীলতা গুণাঙ্ক z equal to 1। তাহলে বাস্তব গ্যাসের জন্য কি হবে, বাস্তব গ্যাসের জন্য z এর মান 1 হবে না, তাহলে z এর মান কি হতে পারে, হয় 1 থেকে বড় হতে পারে অথবা 1 থেকে ছোট হতে পারে, তবে দুটিই হয়, দুটি ঘটে, অর্থাৎ 1 z এর মান 1 থেকে বড়, আবার z অথবা z এর মান 1 থেকে ছোট। কখন z এর মান 1 থেকে বড় হবে, কখন z এর মান 1 থেকে ছোট হবে। তাহলে আমরা চলে যাই নিম্ন চাপ অঞ্চলে, আরেকটু স্পেসিফিক ভাবে বললে
দেখো আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন হিলিয়াম এগুলোর ক্ষেত্রে জেড এর মান 1 থেকে বড়, তাহলে সম্প্রসারণের ক্ষেত্রে জেড গ্রেটার দেন 1, আর সংকোচনের ক্ষেত্রে যেমন এখানে জেড এর মান 1 থেকে ছোট, তাহলে সংকোচনের ক্ষেত্রে z less than 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি আদর্শ গ্যাসের জন্য z equal to 1, আদর্শ গ্যাসের জন্য z equal to 1, আর বাস্তব গ্যাসের জন্য z এর দুটি ঘটনা ঘটতে পারে, হয় z এর মান 1 থেকে বড় হতে পারে অথবা z এর মান 1 থেকে ছোট হতে পারে। কখন z এর মান 1 থেকে বড় হবে? যখন গ্যাসের সম্প্রসারণ ঘটবে, আর যখন সংকোচন ঘটবে তখন z এর মান 1 থেকে ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের এই যে গ্রাফ, সেখান থেকে আমরা কি পাই? আমরা দেখি যে কিছু গ্যাস রয়েছে যেমন হাইড্রোজেন হিলিয়াম, যখন আমি পিবি বনাম জেড বনাম পি এর লেখচিত্র অঙ্কন করব, দেখা যাচ্ছে তারা আদর্শ গ্যাসের রেখার প্রায় কাছাকাছি দিক থেকে তারা উপরের দিকে চলে গেছে রেখাগুলো। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এই যে এখান থেকে হিলিয়ামের গ্যাসটি আদর্শ গ্যাসের কাছাকাছি থেকে একটি নির্দিষ্ট সরেখায় ক্রমধারায় ঊর্ধ্বগামী। একইভাবে চাপ বৃদ্ধির সাথে সাথে এই ঘটনা ঘটেছে। চাপ বৃদ্ধির সাপেক্ষে আমি যখন জেড এর লেখচিত্র আঁকবো বা জেড এর সাপেক্ষে চাপের বৃদ্ধির জেড এর সাপেক্ষে চাপের লেখচিত্র আঁকবো, পরিবর্তনশীল চাপের ক্ষেত্রে এই রেখাটা আমরা দেখছি। একইভাবে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে তো একই ধরনের একটি রেখা পাচ্ছি। তাহলে আমরা একটি বিষয় এখান থেকে বুঝতে পারলাম যে কিছু কিছু গ্যাস রয়েছে, তাদেরকে আমি যখন জেড এর সাপেক্ষে বা জেড বনাম পি এর লেখচিত্র আঁকবো, তখন তারা কোনো অবতল অংশ সৃষ্টি না করে সরাসরি সম্প্রসারণ ঘটে এবং তাদের ক্ষেত্রে জেড সর্বদা গ্রেটার দেন 1, তোমরা বুঝতে পেরেছো? এই যে হাইড্রোজেন হিলিয়ামের গ্যাসের ক্ষেত্রে জেড সর্বদা গ্রেটার দেন 1, অর্থাৎ জেড এর মান সর্বদা 1 থেকে বড়। এখন কিছু গ্যাস রয়েছে যেমন নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এসব গ্যাসের ক্ষেত্রে যখন তুমি চাপের সাপেক্ষে বা বিভিন্ন চাপের জন্য তুমি জেড এর মান নির্ণয় করে সেই জেড এর সাপেক্ষে বা জেড বনাম পি লেখচিত্র অঙ্কন করবা, তখন প্রাথমিক অবস্থায় চাপ বৃদ্ধির সাথে সাথে জেড এর মান, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আসবে, জেড এর মান আসবে, সেই লেখচিত্রের একটি অবনমিত অংশ পাওয়া যাবে। অবনমিত অংশ পাওয়ার পরে একটা নির্দিষ্ট পর্যায়ে আসার পরে সেই রেখাটি আবার ক্রমান্বয়ে ঊর্ধ্বগামী হবে। এই ক্ষেত্রে দুটি ঘটনাই ঘটছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমি দুটি অংশে পাচ্ছি, সংকোচনশীল অংশ পাচ্ছি, আবার প্রসারণশীল অংশ পাচ্ছি। তাহলে এই ঘটনা কেন ঘটবে বা এই ঘটনাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? দেখো, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য যখন আমি একটি অবতল অংশ পেলাম, চাপ বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট চাপে আসার পরে চাপকে যখন আমি আরো বৃদ্ধি করলাম, তখন তার গ্রাফটি ঊর্ধ্বগামী হলো। তাহলে এখান থেকে আমি দেখলাম যে নিম্ন চাপ অঞ্চলে জেড এর এসব বাস্তব গ্যাসের জন্য, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এসব বাস্তব গ্যাসের জন্য নিম্ন চাপ অঞ্চলে প্রথমে জেড এর সংকোচন ঘটে, নিম্ন চাপ অঞ্চলে গ্যাসের সংকোচন ঘটে, আর উচ্চ চাপ অঞ্চলে একটি নির্দিষ্ট সময় পরে, একটি নির্দিষ্ট চাপ বৃদ্ধির ফলে উচ্চ চাপ অঞ্চলে যখন পৌঁছায় তখন তাদের প্রসারণ ঘটে। এখান থেকে আমরা একটি স্বীকার্যে আসতে পারি যে নিম্ন চাপ অঞ্চলে z less than 1 এবং উচ্চ চাপ অঞ্চলে z greater than 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে
নিম্নচাপ অঞ্চলে আমরা z এর মান পাচ্ছি <1 এবং উচ্চচাপ অঞ্চলে পাচ্ছি <1, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে তাদের সংকোচন ঘটেছে এবং উচ্চচাপ অঞ্চলে তাদের প্রসারণ ঘটেছে। এই ধরনের গ্যাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এই কথা থেকে তুমি একটি স্বীকার্য আসতে পারো। দেখো, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন, হিলিয়াম, যদি তোমাকে বলা হয় যে কোন গ্যাসটিকে তুমি, এই গ্যাসগুলোর মধ্যে কাদেরকে তুমি সহজে তরলীভূত করতে পারবা, তাহলে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখি, আমরা তো কার্বন ডাই অক্সাইডকে ড্রাই আইস হিসাবে ব্যবহার করি, কঠিন বরফ হিসাবে ব্যবহার করি। তাহলে সহজে দেখা যাচ্ছে যে আমরা আমাদের স্বাভাবিক তাপমাত্রায় আমরা কার্বন ডাই অক্সাইডকে বরফ বা তরল থেকে কঠিনে পরিণত করতে পেরেছি, কিন্তু আমরা সাধারণত হাইড্রোজেন, হিলিয়ামকে সহজে তরলীভূত করতে পারি না। তাহলে যেসব গ্যাসসমূহ এই ধরনের ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে তারা সংকোচনশীলতা দেখায় এবং চাপ বৃদ্ধির সাথে সাথে তাদের প্রসারণ ঘটে, ফলে একটি গ্রাফের মধ্যে একটি অবনমিত অংশ পাওয়া যায় বাস্তব গ্যাসের। ওইসব বাস্তব গ্যাসসমূহ সহজে তরলীভূত করা যায়, সহজে তরলীভূত করা যায়। তাহলে আমরা সংকোচনশীলতার গুণাঙ্কের থেকে আমরা দুইটি স্বীকার্য আসতে পারি, একটি হচ্ছে চাপের স্বীকার্য আর একটি হচ্ছে যে তাপমাত্রার স্বীকার্য। আমরা যে আলোচনাটা করেছি এটি আসলে প্রকৃতপক্ষে চাপের স্বীকার্য, চাপের পরিবর্তন। তাহলে আমাদের সংকোচনশীলতার গুণাঙ্ক থেকে আমরা দুইটি প্রভাব সম্পর্কে আলোচনা করতে পারি সংকোচনশীলতার গুণাঙ্কে। একটি হচ্ছে চাপের প্রভাবে কিভাবে সংকোচনশীলতার গুণাঙ্ক পরিবর্তন হয় সেই জিনিসটি আমরা দেখালাম। যে আদর্শ গ্যাসের জন্য Z = সংকোচনশীলতার গুণাঙ্ক Z=1, এই ক্ষেত্রে চাপ পরিবর্তনের সাথে সাথে আমার Z এর মান অপরিবর্তিত থাকবে, ফলে আমি p অক্ষের সাপেক্ষে আমি একটি সমান্তরাল সরলরেখা পাবো। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমার চাপ পরিবর্তনের সাথে দুটি ঘটনা ঘটতে পারে, একটি হচ্ছে বলে আমার Z এর মান 1 থেকে বড় হতে পারে, 1 থেকে ছোট হতে পারে। যখন আমার গ্যাসের সম্প্রসারণ ঘটবে তখন আমার Z এর মান সর্বদা 1 থেকে বড় হবে, আবার যখন সংকোচন ঘটবে তখন Z এর মান 1 থেকে ছোট হবে। এখন আমরা কিছু গ্যাস নিই যেসব গ্যাসগুলোকে আমরা সহজে তরলীভূত করতে পারি না, আর সহজভাবে যাদের আণবিক ভর খুবই কম, তাদের ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে, আমি চাপ বৃদ্ধির সাথে যখন Z এর মান নির্ণয় করে Z বনাম P এর লেখচিত্র অঙ্কন করব, তখন সরাসরি আমি সম্প্রসারণ ঘটবে এবং Z এর মান আমি 1 থেকে বড় পাবো। কিন্তু কিছু বাস্তব গ্যাস, যেমন নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, তাদেরকে আমি এই চাপের Z এর সাপেক্ষে যখন Z বনাম P এর লেখচিত্র অঙ্কন করব, তখন আমার দুইটি ঘটনা ঘটতে পারে। দুটি ঘটনা সাধারণত ঘটে থাকে নিম্নচাপ অঞ্চলে। প্রাথমিকভাবে যখন আমি চাপ বাড়াবো তখন তাদের অবনমন ঘটে, গ্রাফিক্যাল অবনমন ঘটে। একটি নির্দিষ্ট চাপে পৌঁছানোর পর তাদের চাপ বৃদ্ধির সাথে সাথে Z এর মান বাড়তে থাকে, চাপ বৃদ্ধির সাথে সাথে Z এর মান বাড়তে থাকে। তাহলে একটি নির্দিষ্ট প্রাথমিক পর্যায়ে চাপ বৃদ্ধির সাথে সাথে Z এর মান কমতে থাকে, Z এর মান কমার পরে একটা নির্দিষ্ট পর্যায়ে চাপ বাড়ার সাথে সাথে Z এর মান বাড়তে থাকে। তখন এইভাবে আমি একটি অবনমিত অংশ পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই ধরনের গ্যাসগুলোকে সহজে আমি তরলীভূত করতে পারি এবং এই ধরনের গ্যাসের প্রাথমিক অবস্থায় নিম্নচাপ অঞ্চলে সংকোচন ঘটে এবং উচ্চচাপ অঞ্চলে তাদের প্রসারণ ঘটে। আচ্ছা, তোমাদের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে, কেন নিম্নচাপ অঞ্চলে প্রাথমিক অবস্থায় তাদের মধ্যে সংকোচন ঘটে, তারপর আবার প্রসারণ ঘটে? মনে করো দুটি গ্যাস অণু, একটি হচ্ছে এবং তারা হচ্ছে উভয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যখন তাদেরকে আমি
চাপ বৃদ্ধি করছি প্রাথমিক পর্যায়ে, যখন তাদের মধ্যে আমি চাপ বৃদ্ধি করছি তখন প্রাথমিক পর্যায়ে আমি যখন তাদের মধ্যে চাপ বৃদ্ধি করছি তখন তাদের মধ্যে সংকোচন হচ্ছে, আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। যখন একটা নির্দিষ্ট দূরত্ব ন্যূনতম দূরত্ব চলে আসবে তখন তাদের নিউক্লিয়াস বিকর্ষণ বল এত বেশি তীব্র হবে যে তাদের নিউক্লিয়াস এবং কক্ষপথের ইলেকট্রনগুলোর বা অরবিটাল সমূহের মধ্যে যে আকর্ষণ বল তার চেয়ে বেশি হবে, ফলে বিকর্ষণের কারণে তাদের মধ্যে সম্প্রসারণ ঘটবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, প্রাথমিক অবস্থায় যখন তাদের মধ্যে চাপ বাড়াবে তখন তাদের জেডের মান হ্রাস পাবে, কারণ হচ্ছে তাদের মধ্যে চাপ বৃদ্ধি করার কারণে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাবে, কারণ আয়তন হ্রাস, চাপ বৃদ্ধি করার কারণে আয়তন হ্রাস পাবে, তারা কাছাকাছি আসবে, কাছাকাছি আসলে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে, কিন্তু বৃদ্ধি পেতে পেতে একটা ন্যূনতম দূরত্ব আসার পরে তাদের অণুসমূহের যে নিউক্লিয়াস রয়েছে, অণুসমূহ পরমাণু দ্বারা গঠিত, তাদের যে নিউক্লিয়াস আছে তাদের এই যে বিকর্ষণ সৃষ্টি হবে, এই বিকর্ষণ বলটা আকর্ষণ বল থেকে বেশি হয়, তার ন্যূনতম একটা নির্দিষ্ট দূরত্বে আসার পরে তাদের মধ্যে বিকর্ষণ বল আকর্ষণ বল থেকে আন্তঃআণবিক আকর্ষণ বল থেকে বেশি হওয়ার কারণে তাদের মধ্যে সম্প্রসারণ শুরু হবে, এবং এই সম্প্রসারণটা চাপ বৃদ্ধির সাথে সাথে যতই আমি চাপ বাড়াবো, ওই ন্যূনতম দূরত্ব আসার পরে যতই আমি চাপ বাড়াবো ততই বিকর্ষণ বলটা বাড়বে। অর্থাৎ ন্যূনতম একটি দূরত্ব, এই দূরত্বের পরে ধরো এই দূরত্বের পরে আমি যতই চাপ বাড়াবো ততই তারা বাইরের দিকে একে অপর থেকে বিপরীত দিকে ছুটে যেতে চেষ্টা করবে। কিন্তু এর আগে আমি অর্থাৎ যখন তারা এখানে ছিল আমি চাপ বৃদ্ধি করার কারণে তারা এই পর্যায়ে আসছে, আসার পরে এরপর তারা আর চাপ বাড়ার কারণে তারা নিজের কাছাকাছি আসতেছে না, তাদের মধ্যে বিকর্ষণ বলের উদ্ভব হবে এবং এই বিকর্ষণ বলের কারণে তারা পরস্পর থেকে দূরে সরে যাবে। কিন্তু এই যে হাইড্রোজেন হিলিয়াম, এই দুটি গ্যাসের কথা আমরা বলেছিলাম যে তাদেরকে চাপ বাড়ালে প্রথম থেকে তাদের মধ্যে প্রসারণ ঘটে, প্রসারণ ঘটার কারণটা কি? কারণ হচ্ছে তাদের আকার খুবই ক্ষুদ্র, এই ক্ষুদ্র আকার হওয়ার কারণে তারা প্রথমে যখনই আমি চাপ বাড়াবো তখনই তাদের নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করা সৃষ্টি শুরু করবে, ফলে তাদের মধ্যে আর আকর্ষণ বলের উদ্ভব হবে না। আকার ক্ষুদ্র হওয়ার কারণে তাদের মধ্যে কোনো আকর্ষণ বল উদ্ভব হবে না। তাদের নিউক্লিয়াস দ্বয় পর যখন তারা দুটি অণু পরস্পরের কাছাকাছি আসবে তখন তাদের আসার চাপের সাথে সাথে তাদের মধ্যে বিকর্ষণটা উদ্ভব হবে এবং তাদের সম্প্রসারণ ঘটবে। যে শিক্ষার্থী, এখন আমরা তাপমাত্রার প্রভাবে চলে যাব। তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমরা যখন একটা গ্রাফ আঁকবো, ঠিক এই গ্রাফটাই আমরা রাখছি। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথম যে চাপের প্রভাবটা আমরা অঙ্কন করলাম সেখানে আমরা তাপমাত্রাটাকে ফিক্সড ধরেছি। এখন আমরা যে চিত্রটা আঁকলাম সেখানে আমরা বিভিন্ন তাপমাত্রা দেখালাম, অর্থাৎ তাপমাত্রাটি আমরা পরিবর্তনশীল দেখালাম।
এই গ্রাফটি হচ্ছে নাইট্রোজেন গ্যাসের জন্য বিভিন্ন তাপমাত্রায় জেট বনাম পি এর লেখক চিত্র। সরি, এটি হচ্ছে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটি হচ্ছে নাইট্রোজেন গ্যাসের জন্য বিভিন্ন তাপমাত্রা জেট বনাম পি এর লেখচিত্র। এই লেখচিত্র থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে নিম্ন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের জন্য পি এর সাপেক্ষে জেড এর যে মানটি আমি পাই সেটি প্রথমে সংকোচন হয়, তারপরে উচ্চ তাপমাত্রা সেটা বৃদ্ধি পায়। অর্থাৎ নাইট্রোজেন গ্যাস নিম্ন তাপমাত্রায় একটি সংকোচনশীলতা প্রদর্শন করার পরে একটি পর্যায়ে সেটি আবার বৃদ্ধি পাবে। কিন্তু উচ্চ তাপমাত্রা যেমন 1000 কেলভিন তাপমাত্রা, 500 কেলভিন তাপমাত্রা সেটি কোনো সংকোচনশীলতা প্রদর্শন করে না। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এটি কোনো প্রকার সংকোচনশীলতা প্রদর্শন করে না। ফলে উচ্চ তাপমাত্রা এটিকে আমরা তরলে পরিণত করতে পারি না। তাহলে নিম্ন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের জন্য জেড এর মান কমে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জেড এর মান বাড়তে থাকে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপের পরিধির মধ্যে জেড ইকুইভ্যালেন্স টু অর্থাৎ প্রায় 1 এর কাছাকাছি হয়। তখন যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বাস্তব গ্যাসের জন্য জেড এর মান প্রায় 1 হয় তাকে বলা হয় বয়েল তাপমাত্রা। তাহলে আমরা লিখতে পারি বয়েল তাপমাত্রা যে নির্দিষ্ট চাপের পরিধির মধ্যে জেড এর মান প্রায় 1 হয় তাকে কোনো গ্যাসের বয়েল তাপমাত্রা বলে। যেসব গ্যাস সহজে তরলীভূত হয় তাদের বয়েল তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি, আর যেসব গ্যাস সহজে তরলীভূত হয় না তাদের বয়েল তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে অনেক কম। তাহলে আমরা লিখতে পারি যে সব গ্যাস সহজে তরলীভূত হয় তাদের বয়েল তাপমাত্রা সাধারণ তাপমাত্রা থেকে
কম, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যে সব গ্যাস সহজে বেশি, যেসব গ্যাস সহজে তরলীভূত হয় না, তাদের বয়েল তাপমাত্রা থেকে কম হয়। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে -154 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রত্যেক নির্দিষ্ট চাপ পরিধিতে প্রত্যেকটি গ্যাসের জন্য, একটি বাস্তব গ্যাসের জন্য একটি নির্দিষ্ট বিন্দু থাকে, যে বিন্দুতে যে তাপমাত্রার একটি নির্দিষ্ট চাপ পরিধির মধ্যে নির্দিষ্ট একটি তাপমাত্রার প্রত্যেকটি গ্যাসের জন্য একটি নির্দিষ্ট বিন্দু থাকে, যে বিন্দুতে Z এর মান প্রায় 1 হয়। ওই তাপমাত্রা হচ্ছে ওই গ্যাসটির জন্য বয়েল তাপমাত্রা। আমরা বুঝতে পারলাম যেসব গ্যাস সহজে তরলীভূত হয় তাদের বয়েল তাপমাত্রা সাধারণ তাপমাত্রা থেকে বেশি, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যেসব গ্যাস সহজে তরলীভূত হয় না তাদের বয়েল তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে কম হয়, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে -154 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা গ্যাস তরলীকরণের ক্ষেত্রে বয়েল বিন্দুটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, এবং এই বয়েল বিন্দুটি আমরা সংকোচনশীলতার গুণাঙ্কের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করেছি তোমাদেরকে এই টপিকটি সহজ করে বোঝানোর জন্য। তোমরা বাসায় প্র্যাকটিস করলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে এই আশা, এবং আমরা আশা করি তোমরা তোমাদের সময়টি কাজে লাগাবে এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।